হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দিস ইজ মি প্রিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া দৃশি। হয়ে গেছে সকাল, কাজে লেগে পড়েছি। তা কাজ বাজ করে তারপর আমি টিফিন বানাবো। আর আজকে টুবলু স্কুল যায়নি, দেখতেই পাচ্ছ আমার মুখমণ্ডল নিয়ে আমি চলে এসেছি। বাবা পুরো বুলডগের মতো লাগছে। একটু ঘর দৌড় একটুখানি এগুলোকে একটু মানুষের মতো করে নিই। আসলে এখনো দেখতে মানুষের মতো লাগছে না। আর আমাকে প্লিজ ইগনোর করো, আমার থোবরাটাকে। কিচ্ছু করার নেই, এত বিচ্ছিরি থোবরা এখন এই মুহূর্তে হয়ে আছে। আর এখন আমি একটা তেল বানাবো। ভেবো না কারো থেকে তেল নিগড়ে বানাচ্ছি। যাই হোক, এখন একটা তেল বানাবো যেটা হচ্ছে আমার এই মস্তিষ্কে আমি লাগাবো। আমার ব্রেকআপ স্টোরিটাও তোমাদেরকে আমি শোনাবো এখন, বুঝেছো তোমরা? একটু দাঁড়াও, তার জন্য এগুলো একটু একটু আর কি গুছিয়ে ফেলি, তারপর কথা বলছি তোমাদের সাথে। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে টুবলুর। এই যে এটা হচ্ছে চিকেন এগ রোল। তো একটু ওই সস টস দিয়ে করে বানিয়েছি। তো চলো ঝপাঝপ চলো। তো চলে এসেছি খুব কষ্টে আমার ব্রেকআপ স্টোরি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। দেখো এখান থেকে আলো আসছে আমার মুখে, পিছনে ওই জন্য একটু গুছিয়ে নিলাম। খুব কষ্টের কথা তো, ব্রেকআপটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তাই জন্য ব্রেকআপের জন্যই আমার এই অবস্থা মুখের, বুঝতে পেরেছো তোমরা? তো তোমাদের সঙ্গে ভাবলাম, তোমরা তো আমার নতুন ফ্রেন্ডস তো তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করি আমার এই কষ্টের কথা। ভেবেছিলাম বলবো না, কিন্তু বলি, সবাই ভাববে বাবা এখনও ব্রেকআপ স্টোরি আমাদের সঙ্গে শেয়ার করছে। হ্যাঁ করছি, কেননা আমি এখনও খুব ইমপ্রেস করার চেষ্টা করছি তাদের একজন না, কিন্তু তাদের, যাতে তারা আমার কাছে ফিরে আসে। সত্যি কথা, আমি মন থেকে চাই যে তারা যেন আমার কাছে ফিরে আসুক। আমি তাদেরকে খুব ভালোবাসি। তারা ছাড়া আমার জীবন অসহায় আর কি বলা যায়, অসহায়। তারা না থাকলে এরকমভাবে ওই জন্য ইমপ্রেস হচ্ছে না, কিছু ঠিকভাবে বলতেই পারি না। তো বুঝতেই পারছো আমি খুব কষ্টে আছি। কারা আমাকে ছেড়ে চলে যাচ্ছে আমি সবই বলছি, দাঁড়াও অপেক্ষা করো। যেটা হচ্ছে, আমি তাদেরকে বিরক্ত করা শুরু করেছি ক্লাস 9 থেকে, বুঝলে? 9 থেকে আমি তাদের ওপর অনেক টর্চার করেছি, যার জন্য তারা এখন আমার ওপর রেগে, এবং তাদেরকে আমি অনেক অপমান করেছি, ওই জন্য তারা আমার ওপর এখন রেগে চলে যাচ্ছে। আস্তে আস্তে আমাকে ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু যতটা আমি পারছি তাদেরকে টেনে রাখার চেষ্টা করছি নিজের কাছে। কারণ তারা না থাকলে তো বাবা আমি অসহায়, আমার সব শেষ। তোমরা ভাবছো কি এত ভাট বকছি আমি, কিন্তু না, সত্যি কথা। আমার বয়ফ্রেন্ডরা আমার জীবনের সব আর কি, যারা খুব ভালোবাসি আমি তাদের, কিন্তু আমাকে ছেড়ে তারা চলে যাচ্ছে কেন বুঝতে পারছি না। খুব কষ্টে আছে। তো যেটা বলছিলাম, ক্লাস 9 থেকে, প্লিজ একটু আমার বকবকটা শুনবে, আমার এটা কষ্টের কথা তোমাদেরকে শেয়ার করছি, প্লিজ শুনো, কেউ স্কিপ করো না। তো যেটা বলছিলাম, ক্লাস 9 থেকে আমি খুব তাদের উপর টর্চার করছি। সেগুলো হচ্ছে, জানতে চাও তোমরা? আমি বলেই দিচ্ছি, সেগুলো হচ্ছে আমার এই যে এই কটা যে বেঁচে আছে, এই কটা কেশ আমার কেশ। হিন্দিটা তো বলা যাবে না, হিন্দিটা বললে অনেকে ভাববে আমি হয়তো গালমন্দ দিচ্ছি বাংলায়। যাই হোক, আমার চুল। তো যেটা বলছিলাম, ক্লাস 9 থেকে আমি আমার চুলে কালার করা স্টার্ট করেছি। এত কালার করেছি, আজকে কালার করলাম, পছন্দ হচ্ছে না, ধুর বাজে লাগছে, কালকে আবার কালার চেঞ্জ। আমি এরকমও করেছি, অনেক হাইলাইট করেছি চুলকে, একদম হাইলাইট করে, এমন হাইলাইট করেছি একদম রোদে আমার চুল একদম চকচক করছে। যত রকম কালার ছিল অ্যাপ্লাই করে ফেলেছি। এখন আমার যা বয়স, সেই পর্যন্ত আমি ওদের প্রচুর টর্চার করেছি, এমনকি আমি এদেরকে প্রচুর অপমান করেছি। আমার যেহেতু চুল কার্লি, যা রাস্তায় সবাই দেখছি চুলটাকে একদম স্ট্রেট করে বেরিয়ে একদম হিরোইনের মতো বেরিয়ে পড়েছে। তো আমি ভাবলাম যে কার্লি চুলটাও আমার পছন্দ, তা একটু স্ট্রেটও করবো, ওই জন্য স্ট্রেটনার কিনে ফেললাম। মাঝে মাঝে এরকম ধরি আর শ্যাট করে টেনে ফেলি, ওদের পুড়িয়েও ফেলেছি হাফ। তা এই করে এখন ওরা আমার ওপর রাগ করে আমাকে ছেড়ে চলে যাচ্ছে। বিগত এক বছর হয়ে গেল। এই যে সামনেটা দেখছো পুরো ফাঁকা হয়ে গেছে, কি করে ফাঁকা হলো বুঝলাম না। ঠিক এরকমভাবে টানছি, ওরা ছেড়ে চলে যাচ্ছে। আমি ওদেরকে এখন কাছে রাখার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না কোনোভাবে। তা এটাই হচ্ছে আমার ব্রেকআপ স্টোরি। এদের ওপর আমি প্রচুর টর্চার করেছি ক্লাস 9 থেকে, চুলটাকে পুরো ড্যামেজ করে রেখে দিয়েছি। এখন কি করবো বুঝতে পারছি না। আর কি করি আমি, ধরো আমার চুলটা যেই কোমর পর্যন্ত হয় বা একটু যেই বড় হয়, মাথা নিচু করে কাঁচি দিয়ে ঘ্যাচ করে কেটে ফেলি। আমি মাসে 2-3 বার তো চুল কাটিয়ে কাটি, কখনো এইটুকুনি করে দিচ্ছি, কখনো আবার এতটা হচ্ছে আবার এইটুকুনি করে দিচ্ছি। আবার যে একটু বড় হচ্ছে, চুলের নিচটা এরকম লিলি পাখির মতো একদম ঝাঁটার মতো হয়ে যাচ্ছে, এরকম ধরছি ঘ্যাচ করে কেটে দিচ্ছি। কোনো কাট না। আমি চুল কবে কেটেছি, প্রায় 7 বছর আগে মনে হয় আমি পার্লার থেকে চুল কেটেছিলাম। তারপর আমি আর চুল কাটার চেষ্টা করিনি, রাগে নিজেই চুল কেটে দিই। এটাই হচ্ছে আমার ব্রেকআপ স্টোরি। তো তাদেরকে এখন ইমপ্রেস করার চেষ্টা করছি। আমার যেহেতু কালার চুল ছিল, তা আমি ভাবলাম যে চুলটা কালার বলে হয়তো, মানে কালার করা, ওই জন্য হয়তো চুল উঠছে। তা কী করলাম, চুলটাকে পুরো কাকের মতো কালো বানিয়ে ফেললাম। উড়িয়ে যেই না কালো বানালাম, যে কটা ছিল সে কটাও আমাকে ছেড়ে চলে গেল। এখন এই যে মাথায় এই কটাই আছে, তো এই কটা নিয়ে আমি কী করবো বুঝতে পারছি না। মাঝে মাঝে মনে হয় আমি নিজেই ওদেরকে ত্যাগ করে দিই, আমার জীবন থেকে টাক হয়ে যায়। সত্যি আমি যদি টাক হতে পারতাম, আমি টাক হয়ে যেতাম।
তোমাদের কাছে যদি কিছু সাজেশন থাকে আমাকে দিও, যে আমার এই কেস যদি আমি আবার ফেরত পাই, ওরা রাগ করেছে আমার উপর। তো চলো এখন একটা আমি তেল বানাবো, যেটা আমি মাঝে মাঝেই একটু অল্প করে বানিয়ে বানিয়ে মাথায় মাখি। আর আমি একটা তেল অলরেডি বানিয়ে রেখে দিই, যেটা আমার কাছে এই মুহূর্তে শেষ হয়ে গেছে। তো আমি এখন অল্প একটু তেল বানাবো একটা, সেটাই তোমাদের সঙ্গে চলো শেয়ার করি। দেখি এত কিছু করে যদি আসা যায়। তারপর ভাবছি একটু এদের হাইফাই ট্রিটমেন্ট দেবো, যেরকম হাইফাই ট্রিটমেন্ট, যেটা হচ্ছে একটু ওই স্পা ঠা করা, সেগুলোই করবো। একটু চেষ্টা করছি, এদেরকেও তো একটু হাইফাই জামা কাপড় পরাতে হবে, তাই সেরকমই এরাও নর্মাল জামা কাপড়েই থাকে। এইবার ভাবছি একটু হাইফাই ট্রিটমেন্ট এদেরকেও দিতে হবে, নাহলে এই যে কটা বেঁচে আছে ভাইরে ভাই, সেই কটা আমার টাক থেকে উঠে চলে যাবে, তখন আর আমাকে কেউ বাঁচাতে পারবে না, ভেঙে পড়বো পুরো আমি। তো চলো এই কষ্টের স্টোরিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না বাবা। এই সব কথা যে আমি তোমাদের বলছি, এগুলো তো শুনতে হবে তোমাদেরও, তো সাবস্ক্রাইবটা করে দাও প্লিজ। কোনো পয়সা লাগছে না, ফ্রিতে সাবস্ক্রাইব হয়ে যাচ্ছে। শুধু ওই যে টকাশ করে যে লাল বাটনটা আছে, এরমভাবে প্রেস করবে আর একটা টুং করে আওয়াজ হবে, দেখবে হবে, হ্যাঁ হবে। আর পাশে থেকে যে বেল বাটনটা, ওটাও প্রেস করে দেবে, ঠিক আছে? তো চলো তেলটা বানাই তাড়াতাড়ি, চলো। আর বকছি না, কেননা কাজ বাজ আছে তো অনেক। এই যে চুলো খুলে যাচ্ছে, যে বলেছি তেল মাখবো, ব্যাস ও একদম নাচানাচি করছে। যে কটা বেঁচে আছে ওই কটাকে তো রাখতে হবে। তো চলো, যদি কেউ বোর হয়ে যাও আমার ব্রেকআপ স্টোরিটা শুনে, তাহলে আর কি করবো। চলো, আমার কষ্টের কথা তো একটু শেয়ার করলাম তোমাদের সাথে। চলো, এই যে তেল, তেল হচ্ছে যে কোনো নারকেল তেল নিয়ে নেবে আমার মতো। আর এই যে গরম মশলার ডিব্বা খুলে 3-4টে মতো লবঙ্গ নিয়ে নেবে। ভাইকে ভাই গোলমরিচ নিয়ে নিচ্ছিলাম, দাঁড়াও 1 সেকেন্ড। এই যে দেখতে পাচ্ছ, এই যে লবঙ্গ নিয়ে নেবে, এর মধ্যে ভাই দিয়ে দেবে। আইও রে, গোলমরিচ দিয়ে দিয়েছি ভাই, আমার চুলে গোলমরিচ লাগবে না। আর তার সঙ্গে এই যে সরাই, তার সঙ্গে এই যে 3 কোয়া রসুন দিয়ে দিচ্ছি, যেহেতু আমি অল্প একটু তেল করছি ওই জন্য 3 কোয়া রসুন। আরেকটা জিনিস দেওয়া যেত, একটু পেঁয়াজ। পেঁয়াজটা আমি এখন দেবো না, এই যে এটা চলে যাবে এখন গ্যাসে। আমি এটা এরকম অল্প অল্প, তোমাদের কাছে যে তেলটা থাকবে তোমরা সেই তেল দিয়ে করবে, আমি নারকেল তেল দিয়ে করি। আর আমি এই বাটিটাতেই আর কি করি, এটা তেলেরই বাটি, কেউ আবার ভেবো না যে বাবা এই বাটিতে করে, আবার এই বাটিতেই। আইও রাম, ফাটতো না গো, লবঙ্গটা ফাটতো না, ফেটে ওঠে। দেখতেই পাচ্ছ ধোয়া মোয়া বেরোচ্ছে বিশাল পরিমাণে, সেই রান্না চলছে এখন। এই আগুন ধুচ্ছে, আগুন 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 আগুন। বাটিটা যেহেতু পাতলা ঝপ করে আর কি, এই যে দেখতে পাচ্ছ তোমরা, গরম গরম একটু, যেই উষ্ণ উষ্ণ ঠান্ডা মানে উষ্ণ উষ্ণ গরম থাকবে সেই অবস্থায় একদম মাথায় ভেবো না আবার মাথায় ঝপ করে ঢেলে ফেলবো, এটাকে মাথায় মেখে ফেলবো। অল্প একটু তেল, যেহেতু আমার তো এখন কেশ অল্প, তাই অল্প তেল। তোমাদের যাদের কেশ একটু বেশি, তারা একটু বেশি তেল করে মেখে ফেলবে। এই তো আমি এগুলো, মাথাটাও বেশ, যেহেতু আমার মাইগ্রেনের একটু প্রবলেম আছে, তো মাথাটাও বেশ মানে আরাম হয় আর কি। গরম গরম তেল এইসব দিয়ে মাখলে আমার খুব আরাম লাগে মাথাটায়। আর খুব ড্যান্ড্রফ হয়েছে গো, পারছি না বাবা, আর কি হবে, সব রোগ মনে আমাকে দিয়ে দিয়েছে ভগবান। পাশের বাড়ি জামা কাপড় পাচ্ছে সব, সেই ঠকাঠুকি চলছে। তো চলো, তেল আমার রেডি, এটাকে আমি মেখে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। এই যে কেশকে গুটিয়েও ফেলেছি, ওপরে চলে গেছে কেশ। তো চলো, আর স্নানের ঠিক এই 2-1 ঘন্টা আগে এটা করলাম, এরপর একদম ভালোভাবে শ্যাম্পু দিয়ে স্নান করে ফেলবো। তার আগে একটু কাজবাজগুলো করে নিই, তারপর স্নান করে রান্নাও করতে হবে। তো চলো, বেশি কথা বলার টাইম নেই, বাড়ি থাকলেই হয়ে যায় আমার অনেক দেরি। এই যে এখন এই মাছ, কাতলা মাছ দেওয়া হবে কি বলে, দই পোস্ত। এই যে পোস্ত নিয়েছি, দই, আর এর মধ্যে কিছু জিনিস দেবো। তো চলো গ্রাইন্ড করে ফেলি, ঝক ঝক করে ঘর। এটা একটু কালো জিরে এনেছিলাম। মাছ, পোস্ত, দই, এখন এর মধ্যে লঙ্কা ঠঙ্কা আরও সব যাবে। তো চলো ঝপাঝপ করি রান্না। এই যে মশলার মধ্যে দিয়েছি হচ্ছে দই, পোস্ত, 2-3 কোয়া রসুন দিলাম, আর কি দিলাম, আর একটু মগজদানা লাগতো, যেটা আমি দিতে পারিনি কেননা নেই। আমি যেহেতু সাদা তেল খাই, সরষের তেল খাই না, তো এই জন্য এই যে ছোট্ট একটা সরষের তেলের বোতল এনে রেখেছি। এইসব রান্নাতে সরষের তেল দিলে ভালো হয়, একটু বেশি করে দিয়ে দিলাম সরষের তেল। আর এই যে দিয়ে দিচ্ছি একটু টমেটো। আর আমি না এর মধ্যে হলুদ আর দেবো না, মাছে অলরেডি একটু হলুদ মাখানো আছে, যেহেতু এটা কালকে রেখেছিলাম মাছটা ফ্রিজে, আমি একটু হলুদ মাখিয়ে রাখি। কটা লঙ্কাও চিড়ে দিলাম। নুন অল্প করে, এটা কিরমভাবে সব কিছু দিয়ে একটু ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিলে ভালো হয়। আমি যেহেতু দেরি হয়ে গেছে, তো আমি এক্ষুনি চাপিয়ে দেবো।
একটু মনে হচ্ছে তেল লাগবে। ভালোভাবে এটাকে ম্যারিনেট করে নিতে হবে। এরমভাবে কে দই পোস্ত খেয়েছো কমেন্ট করে জানাবে। আর নিচে হচ্ছে ওটা আমাদের ছোটো স্যার স্নান করছে, তাই বক 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 করছে। এটা যেহেতু এটা সাদা সাদাই ভালো লাগে দেখতে আর কি, কিন্তু মাছটায় যেহেতু হলুদ মাখানো ছিল তো একটু হলুদ হয়ে গেছে, ওটা কোনো ব্যাপার না। চলো এটাকে কিছুক্ষণ রাখি, রেখে তারপর বসাবো। তো চলো এটা আস্তে আস্তে হোক, ততক্ষণ আমি অন্য রান্নাগুলো করে ফেলি ঝপাঝপ। একটু ডাল করবো টুবলুর জন্য, আর মনে হচ্ছে একটু বাঁধাকপিও করতে পারি। তো এই রান্নাটা যেহেতু আমি পছন্দ করি তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কে কে এইভাবে রান্না করো কমেন্ট করে জানাবে। তো চলো আগে রান্না হয়নি, তারপর দেখাচ্ছি এটা কেমন হয়েছে। তখন যে কাতলা মাছ করছিলাম, কাতলা মাছ বলছি, এই যে কাতলা মাছ এরকম হয়েছে, একটু শুকনো শুকনো করেছি যেহেতু একটু ডালও করেছি, সেই টেস্ট। তো এই যে কাতলা মাছ, তার সাথে একটু ডাল করেছি পেঁয়াজ দিয়ে, অ্যান্ড তার সাথে এটা একটু বাঁধাকপি করেছি, আর টুবলুর জন্য ডিম সেদ্ধ বসিয়েছি, আর ভাত হচ্ছে। তো চলো এবার আমি স্নান করতে যাব। তো দেখলে যে আমি রান্নাও করে ফেলেছি, আর আগে রান্নাটা বসিয়ে নিলাম। দেখো আমার মাথা দিয়ে তেলগুলো না পুরো মুখ হয়ে গেছে, একদম বিচ্ছিরি লাগছে দেখতে। তো ঝপাঝপ স্নানটা না দেখাবো, নাঙ্গু ভাঙ্গু হয়ে নাচে বেরিয়ে যাবে। টুবলুর স্নান হয়ে গেছে, এখন আমি স্নান করতে যাচ্ছি। ভাত বসিয়ে সবই হয়ে গেছে, কাজ বাজ রান্না বান্না সব কমপ্লিট। এখন স্নানটা ঝপ করে করে আসি। এবার লাগছে আমার বিরক্ত, কেননা এই যে গাল মাল পুরো তেলে তেল হয়ে গেছে। তো চলো আয়। টুবলুরও স্নান হয়ে গেছে, পড়াশুনো হয়ে গেছে, সব হয়ে গেছে। দেখাবো দেখাবো। তো চলো ওকেও রেডি করিয়ে নিই, আমিও স্নান করে আসি, তারপর দেখা হচ্ছে। বাবা মুখটা কি বিভৎস লাগলো। না ব্যাট বলটা বের করো। এই যে অনির্বাণ, এখন আমরা সব শুয়েছিলাম। ব্যাট তুই রেখেছিস ক্যারেটে। সত্যি কথা বলতে আজকে যে রোজ ডে, আমার মনেও নেই, আমার খেয়ালও নেই, সারাদিন কাজের মধ্যেখানে। তো আমি আর টুবলু ঘুমোচ্ছিলাম এখন বিকেলবেলা। অনির্বাণ হট করে এসে রোজটা দিয়ে আমাকে উইশ করলো হ্যাপি রোজ ডে। আর এই যে ওকে বারবার দেখাচ্ছি বলে আমাকে বলছে এটা কী হচ্ছে, এটা কী হচ্ছে, এমনি লজ্জা পায়। ওই যে তার ওপর আবার দেখাচ্ছি বলে আরও লজ্জা পাচ্ছে। তো তোমাদের সবাইকেও হ্যাপি রোজ ডে। বল কি ঝগড়া করছে তখন থেকে। ওই দেখো ওই দেখো ওই দেখো পাগল, দেখো চলে যাবো তো আমি। থাকবি তুই, টুবলু ভেঙে যাবে কিন্তু। চলেই যাবো যেখানে ইচ্ছা, ট্রেনে করে চলে যাবো অনেক দূরে। তোকে কেন বলবো আমি? তুই আমার সাথে কথা বলবি না। ই মা সত্যি, তুই খাট না নাড়িয়ে যাইছে কর, খাট নাড়লে মার খাবি বলে দেবো। কি বলবো? হ্যাঁ তোকে বলবো না। তুই আমার সাথে কথা বলবি না তো, যেখানে ইচ্ছা যাবো। আমাকে ডাস্টবিনে ফেলে চো। দেখো সবাই দেখো এ কি ছেলে, আমাকে নাকি ডাস্টবিনে ফেলে দেবে। আচ্ছা মনে থাকে জানো কে রান্না করে দেবে? তারপর আমি রান্না করবো। রান্না করবে দাদা তুমি ডাস্টবিনটা এরকম করে থাকবে তো, পাটা দিয়ে রান্না করে দেবে। রোজ হাত দিয়ে রান্না করে আজকে পাটা, মানে ডাস্টবিনে আমার মাথা ঢুকিয়ে দিবে, পাটা বেরিয়ে থাকবে, ওটা দিয়ে রান্না করবো। বাহ বেশ ভালো। এই ছিল কপালে ঝগড়ুটে। তো এই যে দিদি ওপরে এসছে, তাই জন্য একটু চাও বসিয়ে দিয়েছি সন্ধে সন্ধে। তো চলো চা টা খেয়ে দেখি আর কি কি কাণ্ড করা যায়। এই যে ওরে বাবা রে, ছেলে আমাকে রোজ দিচ্ছে গো। থ্যাংক ইউ। আসো তুমি, আসো এবার তুমি আসো, এবার তুমি দাও আমাকে, আমাকে দাও, আমাকে দাও। বলো মিমি, এই নাও। থ্যাংক ইউ। দেখো রোজ ডেতে দুজনের কাছ থেকে গিফট পেয়ে গেলাম। বাবা গো থ্যাংক ইউ, দুই ছেলের কাছ থেকে গিফট পেয়ে গেছি। থ্যাংক ইউ। আই লাভ ইউ মাম্মা। থ্যাংক ইউ পাপা। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, হ্যাপি রোজ ডে। ওরে বাবা রে, ওরে বাবা রে। এখন রাতে কাটা হলো, রাতে না সন্ধেবেলায় চা খেলাম, তারপর বাবা
এই যে বাবা কাটলো, তোর বাবলি খাচ্ছে। হ্যাঁ এই তো, এই এই ছেড়ে দে বন্ধ করে দে, কেটে যাবে রে। এই তো এটা আমি খেতে গেলে এখন আমার টান হয়ে যাবো। হ্যাঁ চা খেয়ে, এই যে তরমুজ, এই যে তরমুজ চা খেয়ে, এই যে এটা হচ্ছে পুরো বাবার দোষ, কেননা এখন কেটেছে। নিয়ে আসো। বলছে এরকম ভাবে খেতে গেলে এখন নাকি জুস পুরো বেরিয়ে যাবে। বাচ্চাদের এখন দেওয়াই যাবে না, কালকে জুস মুস যা করার করে দেবে। না ফুটি পাইনি করতে হবে, ফুটি পাওয়া যাচ্ছে না, কেউ রাখছে না এখন। তাড়াতাড়ি বলছি জুস খাবো, জুস গঙ্গা স্নান করো। মা না পরিষ্কার করে খেতেও পারে না বাবা পরিষ্কার করে খেতে তোর বাবা পুরো সব উড়িয়ে দেবে। যতক্ষণ না হতো ততক্ষণ খেতে যেত। তো এই যে আমিও খেয়ে নিই, তারপর রান্না করতে হবে রাতে। রান্না করে ঠোরে একবারে দেখা হচ্ছে। হ্যাঁ সাদা। ভাগ্যিস বললি, জানতামই না। তো চলো খেয়ে নিই আগে। রাতের রান্নার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছি। এটা হচ্ছে এঁচোড় সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছ খাসির চর্বি এনেছে অনির্বাণ। তো এই দুটো দিয়ে এই প্রথম আমি এরকম রান্না করছি। আগে একবার এঁচোড় দিয়ে চিকেন করেছিলাম, দিদি করেছিল আর কি একদিন, ভালোই হয়েছিল। তো আজকে এটা আমি এক্সপেরিমেন্ট করব, জানি না কীরকম হবে। আর এটা হচ্ছে কি একটা মশলা পেস্ট আমি রেডি করছি, যেটা হচ্ছে তোমার এটা কি, আর এই গাড়ি ফাড়ি যখনই আমি ভয়েস ওভার দেবো তখনই এদেরকে আসতে হবে, আগেও আসবে না আর পরেও আসবে না, কত কাটবো ভাই। তো ব্যাকগ্রাউন্ড নয়েজ এটা তোমরা ইগনোর করো, আর কি কি ইগনোর করবে। তো চলো এখানে কিছু গোটা মশলা আমি একটু মানে কড়াইতে তেল দিয়ে নেড়ে নিচ্ছি। আমি এরমভাবেও মাঝে মাঝে রান্না করি। তো এরকম যদি রান্নার ভিডিও তোমরা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করবে, তাহলে আমি শেয়ার করবো। বাবাকে দাঁড়ো চুপ, বাবাকে আমি ফোন করে বললাম যে আজকে তো রোজ ডে, হ্যাঁ বাবাকে শেখালাম যে আমি চুপি চুপি ফোন করলাম বাবাকে, যে বললাম রোজ ডে বাবা একটা গোলাপে না তোমার বউকে দেবে। কি এনেছো তুমি? গাজর আর বিনস এনেছো আর ক্যাপসিকাম। তা আমি সত্যি কথা বলতে আমি নিজেই জানতাম না, আমি তো সকাল থেকে অন্য অন্য ভিডিও করেই যাচ্ছি, তাহলে তো আজ রোজ ডেরই অনেক রকম ভিডিও করা যেত। তাও তো টুবলু আমাকে রোজ দিল। বাবা আমার শাশুড়িমা কিন্তু সেই রোম্যান্টিক, বলছে যে তুমি কি বলো, তোমার থেকে তো ভালো প্রেম শেখায় তাও শেখে না। বলছে যে কি বললে, যে আগে বলতে পারতিস তাহলে আমি বাবাকে একটা গোলাপ দিতাম কিনে এনে। বলো বলেছো কিনা? হ্যাঁ দে, অ্যানিভার্সারিতে দেবে, হ্যাঁ এরকম। হ্যাঁ খাবার হয়নি, খাবার দিয়ে খাই আর ঘুমাই, হয়নি। তুমি ওখানে যাও, এঁচোড় সেদ্ধ হতে টাইম লাগে। তুমি তাহলে তোমাকে তাহলে আমি তোমাকে তুমি আগে আমার দিকে তাকাও, তোমাকে তাহলে আমি ফোনটা করে যে চুপি চুপি বললাম, কি জন্য বললাম? বলে ওটা কি বাবা সব বোঝে, শুধু চুপ করে থাকে, রোজ ডে বোঝো না? কত পড়াশোনা করেছি। হ্যাঁ সেই তো পড়াশোনা করবে, আমার পেটে লাগছে, আবার পেটে লাগছে। সত্যিকারে তো কি করব, গোলাপ আনতে গিয়ে তোমার পেটে লাগছে? এদের দ্বারা হবে না। শ্বশুর মশাই আনরোম্যান্টিক, কিন্তু আমার যে শাশুড়ি, হ্যাঁ এই রে দেখো, তাহলে রোজ ডেতে গোলাপের গল্প না করে গাজরের গল্প করে। বলো এই যে মুখটা দেখো, সব জানে কিন্তু ভিটকি মেরে থাকে, দেখায় কিচ্ছু জানি না। হ্যাঁ তোমাকে আমার চেনা হয়ে গেছে, আনরোম্যান্টিক, ওপরে সব জানে কিন্তু হ্যাঁ দেখতে মুখটা এরকম অসহায়, হ্যাঁ কিন্তু সেই এই যে এটা হচ্ছে আনরোম্যান্টিক পার্সন, এটা হচ্ছে রোম্যান্টিক পার্সন। না তবে আবার কি, আবার পুজো দিতে যাবে অ্যানিভার্সারির দিন, বাবা সেই একবারে হ্যাঁ প্রেম, যেখানেই থাকুক যে যেখানেই আর প্রেম করে বিয়ে করেছো তো, তাহলে বলো হ্যাঁ এই তো তাকালে তুমি, তাহলে বলো তুমি কিছু জানো না, এদিকে হাত ধরে প্রেম করতে যেতে। আচ্ছা এই গল্পও তোমাদের অন্য একদিন শোনাবো, ঠিক আছে? ওফ কি যেন বলে ফেললাম, ওফ প্রেম করতে পারে এদিকে গোলাপ দিতে পারে না। তোমাকে কোনোদিন গোলাপ দিয়েছে? আগে সত্যি দিচ্ছি, তুমি তো জানো দিয়েছো। এই যে কি, তো চলো কি আর করা যাবে, রোজ ডে মিস হয়ে গেল, বাকিগুলো দেখছি 14 তারিখ পর্যন্ত চলবে এখন। চলো দেখাচ্ছি। তো এঁচোড় রেডি হয়ে গেছে রাতে, আজকের মতো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, গুড নাইট।